আওয়ামী লীগ সরকার তাপস এবং এই জিনিস বলে তোমরা ইউ আর লিভিং ইন এ ফুলস প্যারাডাইস স্টিল, তোমাদেরকে বোকা বানাইছে। আমি বললাম কেন স্যার? বলে তুমি দেখো না এরা সবাই মুখোশ দিয়ে রাখছে কাপড়, মুখোশ কেন দিতে যাবে? কারণ ওরা তাদের দাড়িটাকে ঢাকতে যাচ্ছিল, ওদের প্রত্যেকের মুখের ভিতরে দাড়ি। এটা তো পরবর্তীতে আমরা আস্তে আস্তে বের করে আসছি। ওখানে তো বিডিআরের জওয়ানের চাইতে ওই আওয়ামী যুবলীগের কর্মীরা ছিল আর ভারতীয় এক ধরনের ওই কিলার গ্রুপটা ছিল। ওরা কিন্তু প্রশিক্ষিত সৈনিক না, এরা কিলার, এদের কিন্তু মোরাল রাইটটা কম। আমাদের রকেট যেত, ওরা ওখানে ওদের ডায়রিয়া শুরু হয়ে যেত, and the whole situation would have been different and we could have saved more than another 40 officers. ডিবি তৌহিদের সাথে ওই দিন 17 বার কথা বলছিল মির্জা আজম। ছেলেটা কিন্তু অগবরে স্বীকার করে বললো হ্যাঁ আমাকে শেখ ফজলুর তাপস আদেশ দিয়েছিল, বললো যে হ্যাঁ একটা মিছিল বাইর করে বিডিআর জওয়ানদের উপরে কি হচ্ছে। তো ঢোকার পরে দেখে আমার মিছিল সাথে এখান থেকে অনেক লোক বেরোচ্ছে এবং তাদের মধ্যে আমি অনেকে চিনতে পারছি এরা আবার আমাদের যুবলীগের নেতা কর্মী। আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক আপনারা জানেন বিডিআর বিদ্রোহের বিষয়ে, বিডিআর বিদ্রোহের নামে যে গণহত্যা চালানো হয়েছিল 2009 এর 25 ফেব্রুয়ারি, সেই বিষয়টি নিয়ে আমি দীর্ঘদিন ধরে এই চ্যানেলে কাজ করছি। ইতিমধ্যে এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অনেকের সাক্ষাৎকার এখানে প্রচারিত হয়েছে, আবারও বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী বা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ভুক্তভোগী ব্যক্তিদের সাক্ষাৎকার আবারও আমি নেওয়া শুরু করেছি, যেগুলো আপনারা পর্যায়ক্রমে দেখতে পাবেন। আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন বিডিআর এর এই হত্যাকাণ্ডের ঘটনার সময় যিনি ডিজিএফআই তে কর্মরত ছিলেন মেজর সৈয়দ মনিরুল ইসলাম কনক, যিনি সেনাবাহিনীতে যোগ দেন 26 বিএমএ লং কোর্সের মাধ্যমে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 2009 সালে তিনি ডিজিএফআই তে কর্মরত ছিলেন। আমরা তার কাছ থেকে জানবো বিস্তারিত অনেক তথ্য। মেজর সৈয়দ মনিরুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ডক্টর কনক সাহা ভাই, আপনার এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, আমাকে কিছু কথা বলবার সুযোগ দেওয়ার জন্য এবং আপনার মাধ্যমে সকল দর্শক এবং শ্রোতাদেরকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো আপনি আমার মিতা, আপনার নামের শেষে আপনার নিকনেমও কনক, আমার নিকনেমও কনক, ভালোই হলো, অনেকদিন পরে আমার একজন মিতা পেলাম। তো আমি আসলে জানতে চাই মেজর মনির, যে ডিজিএফআই এর কাছে কি কোনো তথ্য ছিল না এই যে বিডিআর এর এরকম একটা ঘটনা সংঘটিত হচ্ছে? কারণ বিডিআর এর জওয়ানরা আমরা পরবর্তীতে জেনেছি তারা তাপসের কাছে গেছে, নানকের কাছে গেছে, শাহরা খাতুনের কাছে গেছে, তো রাইফেল সিকিউরিটি ইউনিটের কাছে ইনফরমেশন ছিল। ডিজিএফআই মানে আমরা জাস্ট আগে পরে কি হয়েছিল, অর্থাৎ আমার কোনো প্রশ্ন নাই, আমি শুধু আপনার কাছ থেকে শুনবো ঘটনাক্রম গুলো। আপনি আগে থেকে শুরু করতে পারেন, পরে থেকে শুরু করতে পারেন, আপনি যেভাবে চান, অর্থাৎ মূল বিষয়টা আমি জানতে চাই আপনার কাছ থেকে মেজর মনিরুল ইসলাম। ধন্যবাদ কনক ভাই। আসলে সময়ের প্রেক্ষাপটে জিনিসটাকে যদি আমরা এইভাবে বিচার করি যে 25 ফেব্রুয়ারি একটা নিরবিচ্ছিন্ন ঘটনা, তো সে আলোকে এটাকে আলোচনা করলে বা বিচার করলে এটা কোনোভাবে পরিপূর্ণতা লাভ করবে না। তো এই ঘটনার আদ্যপান্ত সম্পর্কে আরো স্পষ্টীকরণ করতে হলে আমি মনে করি এই ঘটনার আরো অনেক পিছন দিকে যেতে হবে। সেই ক্ষেত্রে তখন বিভিন্ন সংস্থাগুলোর কার কি ভূমিকা ছিল, কারা আদৌ কতটুকু জানতো, কাদের কি দায়িত্ব ছিল, বা তাদের কি কতটুকু ব্যর্থতা ছিল বা কি করতে পারতো, সেগুলো হয়তো আস্তে আস্তে বেরিয়ে আসবে। কারণ এটা আমার দৃষ্টিকোণ থেকে সত্যিকার অর্থে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে একটা রাষ্ট্রীয় পর্যায়ের সমস্ত মেশিনারিজকে ব্যবহার করে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, যে হত্যাকাণ্ডের মাধ্যমে বা যে হত্যাকাণ্ডের সাথে একইভাবে দেশীয় কোন রাজনৈতিক শক্তি যেভাবে জড়িত, সেইভাবে একটা বই শক্তি জড়িত। 2009 সালের এটার বহু আগে এই পরিকল্পনা, অর্থাৎ আপনারা যদি মনে করেন এটা 2009 সালে বিডিআর হত্যাকাণ্ড ঘটনা এবং 2009 সালে এটা পরিকল্পনা, ইট ইজ নট দ্যাট, ইট ওয়াজ অ্যাসেসড ওয়ে বিফোর এন্ড দে হ্যাড বিন প্লটিং। তো এটা প্লট করে আসলে কিন্তু এগুলো জিনিস তো অত ওইভাবে হয় না। এক্সিকিউশনটা একটা লাস্ট মোমেন্টে করে, তার একটা ন্যারেটিভ তৈরি করবে, করে নিয়ে সেটাকে মানুষের কাছে স্টোরিটাকে রিপ্রেজেন্ট করবে, করে নিয়ে তারা করে। তো হাউএভার, তো এর পরবর্তীতে যেটা হলো যে 2009 সালে তো নির্বাচন হয়ে গেল, হয়ে যাওয়ার পরে আওয়ামী লীগ তখন তাৎক্ষণিকভাবে, আমি তখনও ডিজিএফআই তে কর্মরত, নির্বাচন হয়ে যাওয়ার পর তো তখন তারা শুরু হয়ে গেল ব্যাপক রকমের রদবদল। প্রথম দিকে যেটা শুরু হয়ে গেল যে তারেক সিদ্দিকী এটাকে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলেন, পুরো সেনাবাহিনীটাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করলেন। তো প্রাথমিক পর্যায়ে
ব্যাপক অবরোধ করে ফেললেন এই সংস্থা থেকে। এখানে মানে সমস্ত অফিসারদের পূর্ণ যারা ছিল ধাপে ধাপে পর্যায়ক্রমে সিনিয়র থেকে শুধু আমাদের পর্যন্ত আসতে আসতে, আমি তখন মেজর, তো আমাদের পর্যন্ত আস্তে আস্তে সময় নিচ্ছে মাত্র। কিন্তু ভারতের বোধহয় আর তস হইল না আসলে। ওরা মানে যেটা চাচ্ছিল আমার মনে হয় যে শক্তিভাবে বা ওদের ভিতরে হয়তো এমন কাজ করছিল যে কি জানি শেখ হাসিনা আবার শেষ পর্যন্ত ওই শেখ মুজিবুর রহমানের মতো বলে বসবে কিনা যে না তোমার সেনাবাহিনী ফিরে নিয়ে যাও। তো মানে এরকম আবার কোনো কিছু বিট্রে করে বসবে কিনা শেখ হাসিনা যে না 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 এগুলো করা ঠিক হবে না, তুমি আমার দেশে সেই ধরনের একটা মানে অপারেশন কন্ডাক্ট করবা আর আমার সেনাবাহিনীর অফিসাররা মারা যাবে এবং আমি তাকে সামাল দিতে পারবো বলে আমার মনে হয় না। তো সেগুলো আর ওরা ঝুঁকি নিতে চাইলো না, কারণ মানে শুরুতে যেটা বলে না যে মানে দ্রুততার সাথে এটা তখন মাথার মধ্যে চলে আসলো, নাহলে এত দ্রুত অল্প সময়ের মধ্যে। এবং যে কারণে কিন্তু ল্যাবস গুলো এবং যে কারণে কিন্তু আমরা আজকে এই জিনিসগুলো বুঝতে পারলাম, কারণ ইন্টেলিজেন্স পরিকল্পনাতে তাড়াহুড়া করলে কিছু কিছু ভুল ত্রুটি হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তাদের কিছু তাড়াহুড়ার কারণে কিছু ভুল ত্রুটি স্বাক্ষর তারা রেখে যায়। তো সেগুলো সূত্র ধরে কিন্তু আমরা এই অবস্থাতে বা এগুলো পর্যালোচনায় আনতে সক্ষম হয়েছে আসলে, আমি যেটা মনে করি। তো যাই হোক, তো 2025 সালের আগে মানে ফেব্রুয়ারির, তো তখন তো মাত্র সরকার নতুন ফর্ম করে অফিসাররা বিভিন্ন জায়গাতে অবস্থান নিচ্ছে, সিভিল প্রশাসন বলেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সব জায়গাতে তখন চেঞ্জ চলছে, প্রত্যেকে যার জন্য নিজস্ব লোকজনদের, এটা আমাদের কালচার চলে আসছে, ঠিক আছে, তার নিশ্চয়তা দরকার আছে, ভালো কথা। কিন্তু এখন যে জিনিসটা হলো সেইটা একটা জিনিস আর দলীয় আনুগত্যতা আরেকটা জিনিস। আপনি যখন রাষ্ট্র দায়িত্বে থাকবেন তখন কিন্তু দলীয় আনুগত্যতার কোনো অবকাশ নাই। আপনি মতাদর্শ যাই থাকুক না কেন, এটা মানুষের একটা অধিকার, নৈতিক অধিকার, সে যে কোনো রাজনৈতিক দলের মতাদর্শ বিশ্বাস থাকতেই পারে, কারণ সে তো ভোট দেয়, দেশে ভোট দেয়, এই দেশের সিটিজেন, তো তাকে ভোট দিতে তাকে বিজেপি বিবেচনা করে ভোট দিতে হবে, আমি কাকে ভোটটা দিব, তো কোন একটা আদর্শ তাকে বিশ্বাস করতেই হবে, সেটা অন্য জিনিস। আর আমি আমার কর্মক্ষেত্রে ব্যবহার করাটা অন্য জিনিস, কারণ এটা তখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে কাজ করে। তো হাইবার, তো এখন তারা সেইভাবেই তাদের লোকগুলো, বাট তারা যেটা করে ফেললো তারা একটু এক্সট্রিম করে ফেললো। তো যাদের সম্পর্কে বিতর্কিত আছে বা যা কিছু আছে তাদেরকেও তারা বিভিন্ন জায়গাতে প্রদান করা শুরু করলো। তো এইটা করার কারণে মোটামুটি ভাবে একটা নেটওয়ার্কটা তৈরি করে ফেললো, যাতে করে খুব দ্রুত তার মাধ্যমে এটা নিতে পারে। ঠিক এই সময়টাতে এইগুলো তথ্য তখন আমাদের কাছে ছিল না, এবং যেহেতু এটা বেসিক্যালি দেখে সিআইবি, তো এই বিডিআর কি ঘটনা ঘটছে বা না ঘটছে সেগুলো সেভাবে কিন্তু হয়নি। আর যেহেতু নির্বাচনে দেখেন, বিভিন্ন নির্বাচনের আগে নির্বাচনের প্রতিনিধিরা বিভিন্ন ভাবে বিভিন্ন সংগঠনের সবার সাথে যোগাযোগ রক্ষা করে, কারণ এরাও তো ভোট দেয়। তো সেই রকমই একটা কানেকশন থেকে কিন্তু আসলে এই যে জিনিসটা তৈরি হয়ে গেল, যে যেটার সাথে জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম বা শেখ ফজলুল তাপস, এটার সাথে এই বিডিআর এর একটা গ্রুপ তারা যোগাযোগ রক্ষা করতো। ফাইন, ফার্স্ট ক্লাস। এখন ইন্টেলিজেন্স এজেন্সি যখন কাউকে দিয়ে কাজ করাবে, ওরা কিন্তু বুঝতে দিবে না যে আমি কাকে দিয়ে কি উদ্দেশ্যে কি ব্যবহার করাচ্ছি বা কোন দিয়ে কি যাবে, এত সহজে এটা বুঝতে দিবে না। তো এই পুরো বিডিআর এর ঘটনাটাকে আমি আসলে প্রাথমিকভাবে বলবো যে 3টা ধাপে আমি অ্যানালাইজ করে এক্সপ্লেন করার চেষ্টা করব। সো এখানে একটা বিষয় আসবে পুরোপুরি পরিকল্পনা, আরেকটা বিষয় আসবে ওটার এক্সিকিউশন বা বাস্তবায়ন, আরেকটা বিষয় আসবে আপনার পরবর্তীতে এই হত্যাকাণ্ডটাকে ধামাচাপা দেবার জন্য কি কি পদক্ষেপ বা অন্য খাতে প্রবাহিত করবার জন্য কি কি পদক্ষেপ, কি কি কার্যক্রম গ্রহণ করা হয়েছে, সেই 3টা আঙ্গিকে। এবং যেহেতু সৌভাগ্য দুর্ভাগ্যক্রমে মানে এটা একটা কথা সত্যি বলে, আসলে আমি আজকে না নিজেকে এখন অনেকখানি খুব হালকা ফিল করছি ভাই। মানে এতদিন মনে আমার বুকের ভিতরে একটা জগদ্দল পাথর বসেছিল, যে এই যে কষ্টটা, মানে না বলার যে কষ্টটা। আর এটা তো শুধু ঘটনা, এরপর তো আমার জীবনে আরো অনেক টর্চার দিয়েছে, তারা টর্চার করেছে। 21 আগস্টের ঘটনা নিয়ে তারা আমাকে বহু টর্চার করেছে, আমাকে গুম করে রেখেছিল কয়েকদিন, তো সেগুলো আসছি আমি পরে। তো যাই হোক, তো এখন এটা চোখ রাখলো, তো ডিজিএফআই অ্যাজ ইউজুয়াল কাজ শুরু হয়ে গেল, তখন আমার অফিসারের পোস্টিং আসছে যাচ্ছে। এর মধ্যে এখন 25 ফেব্রুয়ারি আগে আমাদের বোধহয় নিজের সেরকম কোনো ইভেন্ট ছিল না, তো আমি এখন সরাসরি ওই দিনের সকালে ঘটনাতে চলে যাই। চলে গেলে তখন যেটা হবে, সকালবেলা আমাদের নর্মালি সিটিআইবিতে কাউন্টার একটা ব্রিফিং হয়, মর্নিং ব্রিফিং বলি আমরা। তো মর্নিং ব্রিফিং সাধারণত আমাদের সব জিএসসিতে যারা থাকে তারা থাকেন, তারা প্রত্যেকে যার যার ডেস্ক নিয়ে ব্রিফিং করেন, এবং ওখানে জিওনরা উপস্থিত থাকেন, ডাইরেক্টর উপস্থিত থাকেন। তো ওই 25 ফেব্রুয়ারি দিন একটা উল্লেখযোগ্য ঘটনা এখন, সেটা হচ্ছে যে 25 ফেব্রুয়ারির কয়েকদিন আগেই আমার জীবন ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মুয়াজ্জেম হোসেন, আর্টিলারি কোর অফিসার। আমি আবার রিপিট করি নামটা, কর্নেল মুয়াজ্জেম, উনি আর্টিলারি কোর অফিসার।